আমার সঙ্গে কারা রয়েছেন আজ জনতার দরবারে ওপারে রয়েছেন জনতা, আর এপাশে আমার সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। এবং যেহেতু অর্থনীতির সঙ্গে সমাজনীতি এবং রাজনীতি ভীষণভাবে জড়িত, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের প্রতিনিধি বিশ্বজিৎ দেব, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপির প্রতিনিধি বিমল শঙ্কর নন্দ এবং সুস্মিতা বিশ্বাস কংগ্রেসের প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রথমে অজিতাভদার থেকে একটু জেনে নিতে চাইবো। অজিতাভদা, প্রচুর প্রশ্ন কাল থেকে আমাদের কাছে আসছিল, আজ সকাল থেকেও মধ্যবিত্ত কি পেল, খুব সংক্ষেপে যদি শুরুতেই একটু আপনার থেকে জেনে নিতে চাই, এই বাজেট থেকে মধ্যবিত্ত কি পেল? না, বোধহয় যোগাযোগ এই মুহূর্তে কিছুটা হলেও একটু সমস্যা হচ্ছে। অজিতাভদার সঙ্গে কথা বলবো, তবে তার আগে চট করে আপনাদের একবার দেখিয়ে নিতে চাইবো যে যখন এই বাজেট পেশ হয়েছে তার ঠিক পরে বিরোধীরা কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা টুইট একটু দেখিয়ে নিতে চাইবো চট করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, যেখানে বেকারত্ব মুদ্রাস্ফীতির কথা বলছেন সাধারণ মানুষ জেরবার, বাজেটে তাদের প্রাপ্তি শূন্য এবং পেগাসাস গোলকধাঁধা বলছেন এই বাজেটকে। সরকার বড় বড় কথা বলে, কাজের কাজ কিছু করে না। এবং অন্যরা কি বলেন, কি বলছেন রাহুল গান্ধী, কি বলছেন চিদম্বরম, এক নজরে একটু দেখব। I am confident that with Sabka Prayas, we will continue our journey with strong growth. ये बजट अर्थव्यवस्था को मजबूती देने के साथ ही सामान्य मानवी के लिए अनेक नए अवसर बनाएगा। मैं वित्त मंत्री और उनकी पूरी टीम को इस पीपल फ्रेंडली और प्रोग्रेसिव बजट के लिए बहुत बहुत बधाई देता हूं। This budget has done nothing to address any one of the challenges that I've outlined. This also reflects the government's contemptuous disregard of the burdens and sufferings of the people. মোদী সরকার বলছে জনগণের বাজেট, বিরোধীরা প্রশ্ন করছে বাজেট জুড়ে তো শুধুই ডিজিটাল, জনগণ কোথায়? বাজেটের সমালোচনা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, বাজেটে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য, বড় বড় কথা কাজের বেলায় নেই। মোদী সরকারের বাজেটকে তুলোধনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। টুইটারে তিনি লিখেছেন, এটা শূন্য বাজেট। जो फ्रजाइल इकोनॉमी वो छोड़ कर गए, उसको पिछले 5 साल में और अभी 2-3 साल में इतना इकोनॉमी पैंडेमिक के वजह भी आज उबर कर ऊपर आ रहे स्टिमुलस देने के बाद বাজেটে কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়েও বিরোধীদের খোঁচার মুখে মোদী সরকার। বলেছিল তো 2 কোটি, নেমে আসলো 7 লক্ষে, কেন? আক্রমণ পাল্টা আক্রমণ, সাধারণ বাজেট ঘিরে দিনভর এভাবেই চলল রাজনীতির পারদ। নিউজ 18 বাংলা। রাজনীতির জায়গা থাকবে, অর্থনীতির বিষয় প্রথমে জানবো অজিতাভদার থেকে একটু জানতে চাইবো। অজিতাভদা, খুব সংক্ষেপে যদি একটু জেনে নিতে চাই প্রথমেই, এই বাজেট থেকে মধ্যবিত্ত কি পেল? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, না শুনতে পাচ্ছিলাম না, হ্যাঁ আরেকবার বলতে হবে। হ্যাঁ, মধ্যবিত্ত কি পেল এই বাজেট থেকে? হ্যালো হ্যালো কাইন্ডলি কেউ আমার শুনতে প্রশ্নটা পাচ্ছি না। যদি পাস করে দিতে পারেন প্লিজ। পিসিআর, মধ্যবিত্ত এই বাজেট থেকে কি পেল? আমি এখনই শুনতে পেলাম আর কি। এই বাজেটে আমাদের যে মধ্যবিত্তদের যেটা থাকে প্রত্যাশা, কর কাঠামোর উপরে কি হয়েছে, কর কাঠামোর উপরে কিছুই কোনো অ্যানাউন্সমেন্ট নেই। খালি ওই এনপিএস এ রাজ্য সরকারের যারা আছেন কর্মচারীরা তারা ওই 14% অব্দি দিতে পারবেন। এই ছাড়া খুব একটা বেশি কিছু কর কাঠামোর উপর কিছু কথা বলা নেই। তবে দুঃখের ব্যাপার হলো কর কাঠামোর উপরে বলা নেই এই কারণে যে এত রাজস্ব লস হলে আমি কি করব, সবই বুঝতে পারলাম। কিন্তু যেখানে আমাদের 10% মানুষের হাতে 60% সম্পদ ও 55% আয়, সেখানে তাদের উপরে ট্যাক্সটা বাড়িয়ে আমাদের মধ্যবিত্তের উপরে ট্যাক্সটা কমাতে কি অসুবিধা ছিল? এই জায়গাটা বোঝা খুব মুশকিল। এই বাধ্যবাধকতার কি জায়গাটা ছিল যে তারা করতে পারেন না এটা?
অজিতাবদার সঙ্গে পরবর্তীতে কথা হবে। কানেক্টিভিটির কিছু প্রবলেম হচ্ছে, আপনাদের একটু দেখাতে চাইবো। কদিন আগে নিউজ 18 বাংলা আপনাদের একটি রিপোর্ট দেখিয়েছিল এই জনতার দরবারে। এই জনতার প্রশ্নের জবাবে আমরা একটা রিপোর্ট দেখিয়েছিলাম, অক্সফাম ইন্ডিয়ার একটা রিপোর্ট, যে রিপোর্ট বলছিল যে এই করোনা কালে ধনীরা আরো ধনী হয়েছে এবং যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যাদের আয় কম, গরিব যারা, তারা আরো গরিব হয়েছেন। এই রিপোর্ট কিন্তু বেশ কয়েকদিন আগের, তারপরে রাজ্যের এই বাজেট পেশ। আজকের এই বাজেট থেকে কি পাওয়া গেল জানার আগে একবার চট করে সেই রিপোর্টটা দেখে নেওয়া যাক। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। করোনাকালে বৈষম্য বেড়েছে, ধনী আরো ধনী, গরিব আরো গরিব, ফুলে ফেঁপে উঠেছে রাজার রাজকোষ, কাঙাল আরো নিঃস্ব হয়েছে। অর্থনীতিবিদদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছিলেন আগেই। এবার অক্সফাম ইন্ডিয়ার সমীক্ষাতেও উঠে এলো সেই বৈষম্যের ছবি। গত 2 বছর ধরে করোনাকালে গত 2 বছরে 40 জন নতুন বিলিয়নেয়ার পেয়েছে ভারত। 1 বিলিয়ন মানে 100 কোটি। 100 কোটি ডলারের মালিক হলে তিনি বিলিয়নেয়ার, অর্থাৎ 7,400 কোটি টাকার সম্পত্তি থাকতে হবে। ভারতে এমন ব্যক্তির সংখ্যা 102 থেকে বেড়ে 142। মুদ্রার উল্টো পিঠে শুধুই গরিবী। অক্সফামের সমীক্ষা অনুযায়ী ভারতের সবথেকে ধনী 98 জনের হাতে যে সম্পত্তি রয়েছে তা দেশের সবথেকে গরিব 55 কোটির সম্পত্তির সমান। দেশের এই 142 জন বিলিয়নিয়ারের কাছে থাকা মোট সম্পদের পরিমাণ 53 লক্ষ কোটি টাকা। এরা যদি দিনে 7 কোটি 4 লক্ষ টাকা করে খরচ করেন, তাহলেও বর্তমান সম্পত্তি ফুরোতে সময় লাগবে 84 বছর। করোনার এই সংকটকালে কি কি হতে পারে বিপুল অঙ্কের এই টাকা দিয়ে, সেই সম্ভাবনার ছবিও আঁকার চেষ্টা করেছে অক্সফাম ইন্ডিয়া। দেশের সবথেকে ধনী 10 জনের টাকা দিয়ে আগামী 25 বছর ভারতে স্কুল এবং উচ্চশিক্ষার খরচ চালানো সম্ভব। প্রথম 10 ধনীর উপর 1% অতিরিক্ত কর চাপালে তা দিয়ে 17 লক্ষের বেশি অক্সিজেন সিলিন্ডার কেনা যায়। সবথেকে ধনী 98টি পরিবারের উপর বাড়তি 1% কর বসালে 7 বছর আয়ুষ্মান ভারত প্রকল্প চালানোর খরচ উঠে আসবে। অসাম্য বেড়ে যাওয়ার ব্যাপারটা, এটা ভারতে অনেক বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে। করোনার ফলে সেটা আরো জোরদার হয়েছে। নোট বাতিল হলো, তখন এই জিনিসটা একটা ভীষণভাবে এই অসাম্য ব্যাপারটা বেড়ে গেল। কারণ গরিব মানুষ যারা নগদে লেনদেন করেন, তাদের নোট বাতিলটা ভীষণভাবে ধাক্কা দিয়েছিল। অক্সফামের 2 বছর আগের রিপোর্ট বলছে ভারতের 1% ধনীর কাছে দেশের 42% সম্পদ রয়েছে। করোনাকালেও সেই ধনী আরো ধনী, গরিব আরো গরিব। নিউজ 18 বাংলা। শুভময়দার থেকে জানতে চাইবো, শুভময়দা, এই রিপোর্ট বেশ কয়েকদিন আগের, এই